আজকের মুভিটি হলো একটি অসাধারণ ব্যাংক ডাকাতির ঘটনা। মুভির নাম হলো ক্যাশ আউট। মুভিটি শুরু হয় ম্যাসন এবং অ্যামেলিয়া নামের এক দম্পতিকে দেখিয়ে, যারা তাদের প্রাইভেট প্লেনে চেপে এক বিলাসবহুল পার্টির উদ্দেশ্যে যাচ্ছিল। খুব শীঘ্রই তারা সেখানে পৌঁছায় এবং পার্টি উপভোগ করতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের দেখা হয় প্রেস নামের এক ব্যক্তির সাথে, যে সবার মধ্যে সবথেকে ধনী এবং এই পার্টিটির আয়োজন তিনিই করেছিলেন। কথায় কথায় মিশন জানায় তার কাছে অনেক গাড়ির কালেকশন রয়েছে এবং সে গাড়ির কালেকশন করতে ভীষণ পছন্দ করে। এটা শুনে প্রেসও খুবই খুশি হয়ে যায়, কারণ তারও একই শখ ছিল। তার কাছেও পৃথিবীর সবথেকে দামি দামি কিছু গাড়ির কালেকশন ছিল। এরপর প্রেস ম্যাসন এবং অ্যামেলিয়াকে তার প্রাইভেট গ্যারেজে নিয়ে যায়, যাতে সে তার নিজের গাড়ির কালেকশন দেখাতে পারে। সেখানে প্রেস তার সবচেয়ে প্রিয় গাড়ি দেখায়, যার দাম প্রায় $200 মিলিয়ন। এই গাড়ি দেখে ম্যাসন ও অ্যামেলিয়া সেটার ভিতরে বসতে চায়, যাতে গাড়িটিকে ভিতর থেকে দেখতে পারে। প্রেসও তার অনুরোধ মেনে নেয় এবং গাড়িতে বসার অনুমতি দিয়ে দেয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গেই অ্যামেলিয়া লিঙ্ক নামের এক হ্যাকারকে সিগন্যাল দিয়ে দেয়। সিগন্যাল পাওয়া মাত্রই লিঙ্ক গ্যারেজের সব লাইট বন্ধ করে দেয় এবং এই সুযোগে ম্যাসনের লোকজন প্রেসের উপর গান পয়েন্ট করে তাকে মাটিতে শুয়ে পড়তে বলে, এবং এটা সুযোগ নিয়ে ম্যাসন তৎক্ষণাৎ গাড়িটিকে চালু করে সেখান থেকে চলে যায়। এবং এখানে আমরা জানতে পারি ম্যাসন ও অ্যামেলিয়া আসলে প্রফেশনাল চোর, এবং এই পার্টিতে তাদের আসার উদ্দেশ্যই ছিল ওই গাড়িটিকে চুরি করা। এরপর তারা গাড়িটিকে একটি বড় ট্রাকে তুলে এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই এফবিআই তাদের পিছু নেয়। ম্যাসনের মনে প্রশ্ন জাগে, এফবিআই তার পরিকল্পনা জানলো কিভাবে? তখনই অ্যামেলিয়া ম্যাসনের দিকে বন্দুক তাক করে, আর তার সকল সন্দেহ দূর হয়ে যায়। আসলে অ্যামেলিয়া কোনো চোর নয়, বরং একজন এফবিআই এজেন্ট, এবং সে তার সাথে ভালোবাসার ভান করছিল শুধু ম্যাসনকে হাতে নাতে ধরার জন্য। ম্যাসনের মন ভেঙে যায়, কারণ সে অ্যামেলিয়াকে সত্যি ভালোবাসত। তবুও সে তার টিমকে প্ল্যান বি চালু করতে বলে, যার ফলে তার অর্ডার পাওয়া মাত্রই তাদের সকল গাড়িগুলি রাস্তার পাশে নদীতে গিয়ে ফেলে দেয়। এতে তারা গাড়ি চুরি করতে না পারলেও এফবিআইয়ের হাত থেকে তারা বেঁচে যায়। এইভাবেই 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। ম্যাসন এখন চুরি ডাকাতি ছেড়ে শহরের বাইরে গা ঢাকা দিয়ে একটি সাধারণ জীবনযাপন করতে শুরু করেছে। একদিন তার ছোট ভাই সন এসে তাকে বলে যে সে একটি ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করেছে, তবে এই কাজে তার ম্যাসনের সাহায্যের দরকার। ম্যাসন থেকে জানায় সে তো চুরি ডাকাতি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে এবং অবসর নিয়েছে, আর নতুন ঝামেলায় সে আর জড়াতে চায় না। আসলে অ্যামেলিয়ার তাকে ঠকানোতে তার মন ভেঙে গেছিল। সন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমেই রাজি হয় না। তবে সেখান থেকে যাওয়ার আগে সে ম্যাসনের হাতে একটি ফোন দিয়ে যায়, যাতে মন বদলালে তার সাথে যোগাযোগ করতে পারে। এইভাবেই 3 দিন কেটে যায়, তবে ম্যাসনের সিদ্ধান্ত বদলায় না। ডাকাতির দিন লিঙ্ক তাকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায়। আজ তাদের ব্যাংকে ডাকাতি করার দিন, তাকে তো এতক্ষণ চলে আসার দরকার ছিল। ম্যাসন অবাক হয়, কারণ সে তো শনকে এই মিশনে যুক্ত হতে মানা করে দিয়েছিল। আসলে শন টিমের সবাইকে বলে দিয়েছিল যে ম্যাসন রাজি আছে। ম্যাসন তার ভাইয়ের উপর খুবই রেগে যায়, তবে এখন আর কোনো উপায় না দেখে পরিস্থিতি সামাল দিতে ম্যাসন বাধ্য হয়ে এই মিশনে যুক্ত হয়। অন্যদিকে শন ওই ব্যাংকের বাইরে একটি কফি শপে বসেছিল, কারণ ওই ব্যাংকের ম্যানেজার প্রতিদিন এই কফি শপে কফি খাওয়ার জন্য আসে। এবার যখনই ওই ম্যানেজার কফি খেতে সেখানে আসে, শন ব্যাংকের ম্যানেজারকে বন্দুক দেখিয়ে জিম্মি করে নেয়। তাকে নিয়ে ব্যাংকের ভিতরের দিকে যেতে শুরু করে, কিন্তু ঠিক সময় মতো ম্যাসন এসে তাকে বাধা দেয়। ম্যাসন তাকে জানায় এই প্ল্যান কোনো মতেই ঠিক নয়, এতে সকলেই মারা যাবে। তবে শন বলে এখন অনেকটাই দেরি হয়ে গেছে, টিম ইতিমধ্যে ব্যাংকের ভিতরে ঢুকে গেছে। ব্যাংকের ভিতরে যাওয়ার পর ম্যাসন দেখে ভিতরে সকলে ছদ্মবেশে কাস্টমার সেজেছিল। অন্যদিকে শন ম্যানেজারকে বন্দুক দেখিয়ে ভল্টের দরজা খুলতে বলে, কিন্তু ম্যানেজার চালাকি করে ব্যাংকের অ্যালার্ম বাজিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ব্যাংকের সকল গার্ডেরা গুলি চালায়, কিন্তু ম্যাসনের টিম তাদের সহজেই শেষ করে ব্যাংকের সকল কাস্টমার এবং কর্মীদের জিম্মি বানিয়ে নেয়। ম্যাসন শনকে জিজ্ঞাসা করে আসলে তারা এই ব্যাংক থেকে কি চুরি করতে চায়। শন বলে তারা একটি লকারে ডাকাতি করার জন্য এসেছে, যেটা ইসাবেল ফেরো নামে এক মহিলার নামে রয়েছে। সেই লকারের মধ্যে একটি হার্ড ড্রাইভ রয়েছে, যার মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এটা শোনার পর ম্যাসন ম্যানেজারকে নিয়ে লকার রুমে যায় এবং লকারটিকে খুলতে বলে, কিন্তু লকারটি খুলতে 2টি চাবি লাগে। একটি ম্যানেজারের কাছে আছে এবং আরেকটি ইজাবেল নামের ওই মহিলার কাছে। কিন্তু এদিকে শন দ্বিতীয় চাবিটির কথা জানতই না।
সে ভালোভাবে না জানার পরেও তার টিম নিয়ে ব্যাংকে ডাকাতি করতে চলে এসেছে। এটা শোনার পর ম্যাসন তার ওপর প্রচণ্ড রেগে যায়। কিন্তু তাদের কাছে লিংক নামে ওই হ্যাকার মেয়েটি ছিল। ম্যাসন তাকে লকার হ্যাক করে তার কোড বাইপাস করে সেটি খুলতে বলে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সে লকারটিকে হ্যাক করে খুলে ফেলে। কিন্তু অবাক করার বিষয়, ভিতরে তারা কোনো হার্ড ড্রাইভ পায় না। এটা দেখে ম্যানেজার হাসতে শুরু করে এবং তাদেরকে জানায় তারা যেটি খুঁজছে সেটা এখানে পাওয়া যাবে না, তবে সেটি কোথায় আছে সেটা কেউই জানে না। তার ভাইয়ের এই খারাপ পরিকল্পনার জন্য ম্যাসন তার উপর প্রচণ্ড রেগে যায়। কিছু না জেনেই কোনো রকম রিসার্চ না করেই সে এই ডাকাতির পরিকল্পনা করেছে। এদিকে বাইরে এফবিআই এর পুরো টিম ব্যাংকটিকে ঘিরে ফেলেছে এবং এফবিআই টিমের নেতৃত্বে রয়েছে অ্যামিলিয়া, মানে ম্যাসনের এক্স গার্লফ্রেন্ড। অ্যামিলিয়া ম্যাসনের টিমের সাথে যোগাযোগ করে, তবে লিংক তাকে নানান কথার মাধ্যমে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কিন্তু অ্যামিলিয়া এইসব বিষয় ভালোভাবেই জানতো, তাই সে সরাসরি ম্যাসনের সঙ্গে কথা বলতে চায়। লিংক ম্যাসনকে জানায় এফবিআই তার সাথে কথা বলতে চায়। ম্যাসন সনকে ম্যানেজারের উপর নজর রাখতে বলে লিংকের কাছে পৌঁছায়। ফোনে যখন সে অ্যামিলিয়ার আওয়াজ শোনে তখন তার পুরনো দিনের সকল কথা মনে পড়ে যায়। কিন্তু এখন সে তার গার্লফ্রেন্ড নেই, এখন সে এফবিআই এর হয়ে কাজ করছে এবং তাদের ধরার জন্যই এখানে এসেছে। ম্যাসন তার সাথে নেগোসিয়েট করতে শুরু করে। সে সরাসরি অ্যামিলিয়াকে জানায় এফবিআই টিমকে তাদের থেকে 50 ফুট দূরে সরিয়ে রাখতে, নইলে সে সকল জিম্মিদের একে একে হত্যা করতে শুরু করবে। সে অ্যামিলিয়াকে তাদের জন্য পিৎজা ও বিয়ার আনতে বলে, আর এটি সে নিজে হাতে ব্যাংকের ভিতরে নিয়ে আসবে যাতে তারা সামনাসামনি কথা বলতে পারে। অ্যামিলিয়া আর কিছু না ভেবেই রাজি হয়ে যায়, তবে এর বদলে সে 2 জন জিম্মিকে ছাড়ার শর্ত দেয়। ম্যাসন তার এই শর্তে রাজি হয়ে যায়। এরপর ম্যাসন সকল জিম্মিদের ব্যাংকের উপরের হল ঘরে নিয়ে যাওয়ার আদেশ দেয় এবং অ্যামিলিয়ার আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে অ্যামিলিয়া খাবার নিয়ে আসে এবং সেগুলি নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। এতদিন পর অ্যামিলিয়াকে সামনাসামনি দেখে ম্যাসন খুবই খুশি হয় এবং পুরনো সেই ভালোবাসার কথা তার মনে পড়ে যায়। তবে অ্যামিলিয়া তার এইসব কথায় গুরুত্ব দেয় না, তাকে তার টিম নিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু ম্যাসন তার কথায় রাজি হয় না এবং অ্যামিলিয়াকে বাইরে বার করে দেয়। ম্যাসন সবাইকে খাবার দেওয়ার পর তার কথা মতো 2 জনকেই ছেড়ে দেয়। কিন্তু অন্যদিকে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা কেউই আশা করেনি। হঠাৎই ম্যানেজার শনের উপর আক্রমণ করে তার বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে যায়। ম্যাসন তাকে তাড়া করে এবং ব্যাংকের এদিক ওদিক পিছু করার পর অবশেষে ম্যানেজারকে ধরেও ফেলে। এরপর সে ম্যানেজারকে ইসাবেলের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ম্যানেজার তাদেরকে জানায় ইসাবেল ফেরো কোনো সাধারণ মহিলা নয়, এই দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার অ্যাবিলের স্ত্রী। সে খুবই খতরনাক ও পাওয়ারফুল একজন ব্যক্তি। দেশের বড় বড় পলিটিশিয়ানদের সাথে তার পরিচয়। হয়তো ওই হার্ড ড্রাইভে ক্রিপ্টোকারেন্সির সাথে দেশের পলিটিশিয়ানদের সকল বেআইনি কাজের প্রমাণ থাকতে পারে। আর যদি ওই প্রমাণ মানুষের সামনে উঠে আসে তাহলে দেশের সরকার বিপদে পড়ে যাবে। ম্যানেজার তাদেরকে আরও জানায় হয়তো এই ব্যাংকের কোনো গোপন ঘর রয়েছে যেখানে ওই হার্ড ড্রাইভ লুকিয়ে থাকতে পারে। যদিও বা এই সবকিছু জানার পরেও ম্যাসন ওই হার্ড ড্রাইভটিকে চুরি করার সিদ্ধান্ত নেয়, কারণ এই হার্ড ড্রাইভের মাধ্যমে তারা সরকারকে ব্ল্যাকমেল করে এখান থেকে বেরোতে পারবে। এখন এটাই তাদের কাছে একমাত্র পথ। ঠিক তখনই ব্যাংকের বাইরে বেশ কিছু কালো গাড়ি এসে থামে। গাড়িতে ছিল অ্যাবিলের আইনজীবী অ্যালেক্স। সে অ্যামিলিয়াকে এক প্রকার ওয়ার্নিং দিয়ে জানায় যদি সে 1 ঘন্টার মধ্যে এই ডাকাতদের ধরতে না পারে তাহলে ইউএস আর্মি এই মিশন নিজের হাতে তুলে নেবে। অ্যামিলিয়া বুঝতে পারে না এই ব্যক্তি আসলে কে। সে তার উচ্চপদস্থ অফিসারকে ফোন করে এর সম্পর্কে জানতে চাইলে তিনি জানান অ্যালেক্স হলো অ্যাবিলের পার্সোনাল আইনজীবী। অ্যাবিলের কাছে এদেশের পাওয়ারফুল পলিটিশিয়ানদের সাপোর্ট রয়েছে, তাই তাদের এতে কিছু করার নেই। যত তাড়াতাড়ি হোক সে যেন ওই ডাকাতদের গ্রেপ্তার করার চেষ্টা করে, তা না হলে আমেরিকান আর্মি ব্যাংকে প্রবেশ করবে এবং এতে সাধারণ মানুষের প্রাণ যেতে পারে। এদিকে ম্যাসনের টিম ব্যাংকের দেওয়াল ভেঙে গোপন ঘর খুঁজতে শুরু করেছে। তবে একটি দেওয়াল ভাঙতে না ভাঙতেই তাদের সামনে আরও একটি দেওয়াল আসে। এইভাবেই কিছু সময় কেটে যাওয়ার পর বাইরে আর্মি প্রস্তুত হয়ে যায় ব্যাংকের ভিতরে প্রবেশ করার জন্য। এটা দেখে অ্যামিলিয়া ম্যাসনকে কল করে আত্মসমর্পণ করতে বলে। যদি একবার ইউএস আর্মি ব্যাংকের ভিতরে প্রবেশ করে তাহলে তাদের বাঁচা মুশকিল হয়ে পড়বে। তখনই ম্যাসনের মাথায় একটি বুদ্ধি আসে, মিডিয়াতে এই খবর ছড়িয়ে দাও যে আর্মি ব্যাংকে আক্রমণ করতে চলেছে। যদি একবার এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে ইউএস আর্মি কোনো রকম অ্যাকশন নিতে পারবে না। অ্যামিলিয়া তাই করে। কিছুক্ষণের মধ্যেই ব্যাংকের বাইরে মিডিয়া এসে পৌঁছায়, যার ফলে এই খবর পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে যায়। এদিকে এফবিআই অফিসার অ্যামিলিয়ার উপর খুবই রেগেছিল।
সে নাকি ডাকাতদের ধরতে ব্যর্থ হয়েছে। এই কারণেই তাকে এই মিশন থেকে তারা সরিয়ে দেয়। এরপর তারা সরাসরি ডাকাতদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে সরাসরি ওয়ার্নিং দিয়ে জানায়, যদি তারা 10 মিনিটের মধ্যে ব্যাংকের বাইরে তাদের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আর্মি ব্যাংকের ভিতরে প্রবেশ করবে। কিন্তু তখনই অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে। দেওয়াল ভাঙতে ভাঙতে শন এমন একটি রুমে গিয়ে পৌঁছায় যেখানে ব্যাংকের সকল ডেটা হার্ড ড্রাইভে স্টোর করা ছিল এবং এখানেই তারা ইসাবেল ফেরোর সেই হার্ড ড্রাইভটিও পায়। মেসন লিঙ্ককে এটিকে হ্যাক করে খুলতে বলে, তবে লিঙ্ক তাকে জানায় এই সিকিউরিটি খুবই জটিল, এর জন্য বেশ কিছু সময় লাগতে পারে। কিন্তু তাদের হাতে আর সময়ই ছিল না। বাইরে ইউএস আর্মি ভিতরে ঢোকার জন্য প্রস্তুত ছিল। মেসন একটি পরিকল্পনা করে। সে সময় বাঁচাতে জিম্মিদের ছেড়ে দিতে বলে। একে একে তার টিম সকল জিম্মিদের ছেড়ে দিতে শুরু করে যাতে লিঙ্ক হ্যাক করতে আরও বেশি সময় পেয়ে যায়। সব জিম্মিদের ছেড়ে দেওয়ার পর সেই ব্যাংকের ম্যানেজারকেও ছেড়ে দেওয়া হয়। মেসন তার টিমকেও একে একে আত্মসমর্পণ করতে বলে। এরপর একে একে তার টিমও সারেন্ডার করে। সবাই ব্যাংকের বাইরে চলে আসলেও মেসন এবং লিঙ্ক এখনো ভিতরেই থাকে। এটা দেখে এফবিআই অফিসারের প্রচণ্ড রাগ হয়। হাতে তাদের আর সময় নেই, যার ফলে সে আর্মিকে আদেশ দেয় ব্যাংকের ভিতরে প্রবেশ করতে এবং মেশনকে দেখা মাত্রই তারা যেন তাকে গুলি করে হত্যা করে দেয়। আদেশ পাওয়া মাত্রই আর্মিরা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। চারিদিকে মেশনকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারাও সেই গোপন রুমে গিয়ে পৌঁছায় যেখানে মেসন হাতে বম নিয়ে দাঁড়িয়েছিল। সাথে সাথেই তাদের কিছু চিন্তাভাবনা করার আগেই সে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যার ফলে মেসন সহ সকল আর্মিরাই সেই বিস্ফোরণে মারা যায়। এইভাবেই তার ভাইয়ের খারাপ পরিকল্পনার কারণে মেসনের প্রাণ চলে যায়। তবে আপনারাও যদি এটাই ভেবে থাকেন যে মেসন মারা গেছে, তাহলে একটু দাঁড়ান, একটি টুইস্ট রয়েছে। কয়েক মাস পর এমিলিয়া এফবিআই থেকে ইস্তফা দেয়, কারণ সে এই দুর্নীতিতে ভরা অফিসারদের সাথে কাজ করতে চায় না। কাজ ছেড়ে দিয়ে সে ছুটি কাটাতে একটি প্রাইভেট আইল্যান্ডে চলে যায় এবং এখানেই আমরা মেসনকে দেখি। সে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। এখানেই আমরা জানতে পারি তারা দুইজনেই প্রথম থেকেই এটা পরিকল্পনা করেছিল এবং গাড়ি চুরির ঘটনাটা ইচ্ছাকৃতভাবে তারা ফেল করেছিল যাতে এফবিআই এমিলিয়াকে বিশ্বাস করে। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বিস্ফোরণের কিছুক্ষণ আগে মেসন আর্মির সামনে একটি ডিমান্ড রাখে যে সে অ্যাবিলের আইনজীবী অ্যালেক্সের সাথে দেখা করতে চায়। এফবিআই সৈনিকদের বাঁচানোর জন্য তার এই কথা মেনে নেয়। এছাড়াও সেই সকল এভিডেন্স মানে ওই হার্ড ড্রাইভটি তার কাছেই ছিল। কিছুক্ষণ পর অ্যালেক্স তার সাথে দেখা করতে আসে। মেসন অ্যালেক্সের সামনে একটি প্রস্তাব রাখে, যদি সে তার অ্যাকাউন্টে $500 মিলিয়ন না দেয় তাহলে এই সকল প্রমাণ সে মিডিয়ার হাতে তুলে দেবে। তাদের একটি নতুন পরিচয়ও বানিয়ে দিতে হবে যাতে তারা এই নতুন পরিচয়ের সাথে একটি নতুন জীবন শুরু করতে পারে। এবার যেহেতু অ্যাবিলের অপরাধীর সকল প্রমাণ মেসনের কাছে ছিল, তাই বাধ্য হয়েই তাকে রাজি হতে হয়। তা না ছাড়া অ্যাবেল সহ সরকারের সকল পলিটিশিয়ানদেরই জেলে যেতে হতো। এরপর তারা ব্যাংকে বিস্ফোরণ ঘটায় যাতে সকলের মনে হয় এই বিস্ফোরণে তারা মারা গেছে। তবে আসলেই বিস্ফোরণের আগে তারা ব্যাংক থেকে বেরিয়ে গেছিল। শেষমেশ মেসন এবং এমিলিয়া নতুন পরিচয় নিয়ে নতুনভাবে জীবন শুরু করে দেয়। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম মুভি এক্সপ্লেন শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।